সংস্কারের পর কেমন অর্থনীতি বুঝে পেল বিএনপি সরকার, জনগণকে জানাতে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র করার তাগিদ, ক্রয় ও বাণিজ্য চুক্তি খতিয়ে দেখার পরামর্শ। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির মধ্যেও বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। তথ্য ইপিবির, জানুয়ারি পর্যন্ত 7 মাসে রফতানি আয়ে প্রবৃদ্ধি 1.5% বেশি। মার্চ এপ্রিলে ইলিশের 6 অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ, দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলে পল্লী। সরকারি সহায়তা নিশ্চিতের দাবি, নিষেধাজ্ঞা কার্যকরে প্রস্তুত মৎস্য বিভাগ। কুষ্টিয়ার খাজানগরে কমছে চালের দাম, নিম্নমুখী ধানের দাম ও পর্যাপ্ত মজুতি কারণ। প্রভাব পড়েনি রাজধানীর বাজারে, বিক্রি হচ্ছে আগের দামেই। এবং চীনা নববর্ষ ঘিরে দেশটির বিভিন্ন প্রদেশে নানা আয়োজন, ভিড় করছেন পর্যটকেরা। বিক্রি বেড়েছে বিভিন্ন সামগ্রীর, উৎসব উপলক্ষে চাঙ্গা অর্থনীতি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থনীতির নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। হাসিনা সরকারের পতনের পর অর্থনীতির শ্বেতপত্র করে অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের চিত্র তুলে ধরেছিল অন্তর্বর্তী সরকার। এরপর গেল 1.5 বছর চালানো হয়েছে বিভিন্ন সংস্কার কার্যক্রম। ইউনূস সরকারের কাছ থেকে বিএনপি সরকার কেমন অর্থনীতি বুঝে নিল তাও দেশের মানুষকে জানানোর জন্য শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সাইফুল ইসলামের রিপোর্ট। 24-এর 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ওই মাসের শেষ দিকে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা পেতে গঠন করা হয় অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ডক্টর দেবপ্রিয় এর নেতৃত্বে 12 সদস্যের ওই কমিটি 3 মাস কাজ করে ডিসেম্বরের প্রথম দিন প্রধান উপদেষ্টার হাতে জমা দেন শ্বেতপত্র। উঠে আসে 1.5 দশকে ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশা। এরপর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা সংস্কার কমিশন টাস্ক ফোর্স গঠন করে কার্যক্রম চালায় অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট একটা রিফর্ম চেষ্টা করেছে, বাট এটা অনেক কিছুই কিন্তু রিয়েলিটির সাথে ওনারা যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ওইভাবে সম্পৃক্ত না করে কিন্তু করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারকে কি অবস্থায় দেশের অর্থনীতি বুঝিয়ে দিল অন্তর্বর্তী সরকার, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শ্বেতপত্র তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমি মনে করি ব্লু বুক তৈরি করতে হবে। বিগত সরকার যে সমস্ত ক্রয় চুক্তি করে গেছে সেইগুলোকে আরেকটু ভালো করে পর্যালোচনা করে দেখা যে এই ক্রয় চুক্তির ভিতরে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা নিয়ম নীতির। বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে, এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়, যেন জানা যায় অনিয়ম দুর্নীতি বন্ধে কোন পথে হেঁটেছে বিগত সরকার। সব পর্যায়ে নিশ্চিত করা যায় সুশাসন। আমরা যেরকম শ্বেতপত্র কমিটির রিপোর্টে তখনকার অর্থনৈতিক বাস্তবতাটা কি সেটা সম্বন্ধে বলেছি। এখনও তারা যখন নাকি বাজেটটাকে রিভাইজ করতে যাবেন বা নতুন বাজেট দিতে যাবেন বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কাজ শুরু করবেন, তখনও তাদের একটা তো ভিত্তিভূমিটা কি সেটা সম্বন্ধে তো ভালো আগে জানতে হবে, কোন জায়গায় যাব সেটা নির্ধারণের আগে। সুতরাং সেই এক্সারসাইজ নিশ্চয়ই তারা একটা করবেন যে অর্থনীতির বর্তমান অবস্থায় আমাদের দুর্বলতার জায়গাগুলি কি, চ্যালেঞ্জের জায়গাগুলি কি। অনিয়ম, দুর্নীতি আর লুটপাট বন্ধে শুধু এবারই নয়, প্রতিবার নতুন সরকার গঠনের পরপর অর্থনীতির শ্বেতপত্র তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। প্রতিটি সরকারেরই সময় শেষ হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে যদি একই দলও থাকে, তারপরে আমি মনে করি যে একটা সরকারের আসলে একটা পর্যালোচনা দরকার, এবং সেটাই নিরপেক্ষ একটা পর্যালোচনা কমিশন তৈরি করে একটা শ্বেতপত্র তৈরি করা। যদি ভালো কাজও হয় সেটার জন্য শ্বেতপত্র দরকার। তাদের যুক্তি, আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এলডিসি গ্র্যাজুয়েশনের পর অনেকটাই সহজ হবে সেই চাপ সামলানো। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সাবেক মহাপরিচালক মুস্তফা কে মুজেরি। স্যার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমরা প্রতিবেদন দেখছিলাম শ্বেতপত্র বিষয়ে। অর্থনীতির শ্বেতপত্র করেছিল অন্তর্বর্তী সরকার, তারা চলে গেছেন, 1.5 বছর শাসন করেছেন। নতুন সরকারের কাছে একই ধরনের শ্বেতপত্র করার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী, অর্থনীতিবিদরা। আপনার কাছে স্যার কি মনে হয়, প্রয়োজন কতটা?
দেখুন, আমরা সবাই জানি যে বিগত জুলাই অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলেন, তারা কিন্তু প্রথম যে কাজটা করেছিলেন অর্থনীতির ক্ষেত্রে, তারা কিন্তু একটা শ্বেতপত্র প্রণয়নের জন্যে দ্রুত গতিতে ব্যবস্থা নিয়েছিলেন। যার পরিণতিতে কিন্তু আমরা অর্থনীতির সেই সময়ের যে চালচিত্র, তার একটা বিস্তৃত আমরা কিন্তু জানতে পেরেছিলাম, এবং যেটা কিন্তু পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত ১.৫ বছর সময়ে যে বিভিন্ন ধরনের সংস্কার এবং বিভিন্ন ধরনের নীতি গ্রহণ করেছেন, তাতে কিন্তু অনেক সহায়তা করেছিল। এবং আপনি দেখেন যে এই বিগত অন্তর্বর্তীকালীন সময়, এই সময়টা কিন্তু এমন একটা সময়, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো এত বেশি সংস্কার, এত বেশি কিন্তু কোনো সময় করা হয় নাই। কাজেই এই ধারাবাহিকতায় যেহেতু বর্তমানে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসছেন, এবং তারা কিন্তু, যেটা হয়েছে যে আমরা সবাই জানি, এই বিগত ১.৫ বছরে কিন্তু অর্থনীতির যে সংস্কারগুলো সাধন করা হয়েছে, সেগুলো কিন্তু সবগুলো যে সম্পূর্ণ হয়েছে তাও কিন্তু নয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন যে অনেক ক্ষেত্রে সফলতা এসছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু যে কাঙ্ক্ষিত ফলাফল সেগুলো কিন্তু খুঁজে বা আমরা পেতে পারিনি। যেমন আপনি মূল্যস্ফীতির কথা ধরুন, বা অর্থনীতির চালিকা শক্তি প্রবৃদ্ধির কথা বলুন, বিনিয়োগের কথা বলুন, বা আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি, সর্বক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পরিপূর্ণভাবে আসেনি। কাজেই আমার মনে হয় যে এই পরিস্থিতিতে যে বিগত ১.৫ বছরের সে সংস্কারের যে আমাদের, যে তার থেকে কি আমাদের শিক্ষা গ্রহণ হলো, এবং সেই সংস্কারগুলো কতটুকু বাস্তবায়ন করা সম্ভবপর হয়েছে, এবং তার ফলাফলটা কি হয়েছে, এবং কোথায় আমাদের সফলতাগুলো এসছে, আসলে কিভাবে সফলতাগুলো আসলো বা কেন আসলো, তার থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। আবার ব্যর্থতার কথাও যদি আমরা ধরি, তাহলে ব্যর্থতাগুলো কেন আমরা সফলতায় রূপান্তরিত করতে পারিনি, এবং তা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি। এই সবকিছু কিন্তু যদি একটা বিস্তৃত একটা শ্বেতপত্র তৈরি করা যায়, তা থেকে কিন্তু আমরা এইগুলো জানতে পারবো, এবং তার ফলে যেটা সুবিধা হবে যে বর্তমান নির্বাচিত যে সরকার ক্ষমতায় এসছেন, তারা কিন্তু সেগুলোর আলোকে তারা তাদের নীতিগুলোকে আরো সমৃদ্ধ করতে পারবেন, যাতে ভবিষ্যতে আমাদের পথ চলা আরো বেশি ফলদায়ক হতে পারে। জি যে স্যার, অর্থাৎ সবকিছু মিলিয়ে অর্থাৎ স্যার জি সামনের বলুন। সামনের সময়ের যে আসলে শাসনভার, অর্থাৎ সেখানে কি ধরনের পদ্ধতি গ্রহণ করলে অর্থনীতি আরো সমৃদ্ধ হবে সেটির একটি পর্যালোচনা আগের ১.৫ বছর থেকে হয়তো বা এই সরকার পেতে পারে, এমনটি বলছেন স্যার আপনি? অবশ্যই আপনি এই ধরনের একটা সামগ্রিক যদি একটা পর্যালোচনা করা যায়, এই পর্যালোচনাটা কিন্তু পরবর্তী আমাদের আগামী ওই দিনের যাত্রাপথটাকে কিন্তু অনেকভাবে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে যাত্রার যে সুফল, এটা জনগণের কাছে কিন্তু আরো দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কাজেই এই ধরনের প্রক্রিয়া, এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া হওয়া উচিত, এবং আমরা সবসময় যদি এই ধরনের পর্যালোচনা এবং বিচার বিশ্লেষণগুলো আমরা যদি সবসময় নিয়মিতভাবে আমরা করি, তাহলে কিন্তু তাতে আমাদের কিন্তু সুফল অনেক বেশি হবে। স্যার এটা এই আমাদের উপলব্ধি করতে হবে। স্যার আপনি যখন এই পরামর্শ দিচ্ছেন, একই ধরনের কথা অন্যান্য অর্থনীতিবিদও বলছেন যে প্রত্যেকটা শাসনের সময়কালের পরে যদি পর্যালোচনাটুকু করা হয়, পরবর্তীতে একই সরকার থাকুক অথবা নতুন কোনো দল ক্ষমতায় আসুক, তাদের জন্য আসলে কার্যক্রম পরিচালনা খুব সহজ হয়। জি, অবশ্যই। আপনি দেখুন না, আপনি যদি সঠিক একটা পর্যালোচনা পান, এবং আপনি যদি অতীতের বর্তমান পরিস্থিতিতে অতীতের ভুলভ্রান্তিগুলা কি ধরনের কারণে হয়েছে, এটা যদি আপনি জানতে পারেন, এবং তার ফলাফলগুলো কি হয়েছে সেটা যদি জানতে পারেন, বা সফলতাগুলো যদি আসে, সেগুলো কিভাবে অর্জিত হয়েছে, কেন অর্জিত হয়েছে, এগুলো যদি জানতে পারেন, তাহলে কিন্তু আপনার নীতি গ্রহণ ভবিষ্যতের জন্য আরো অনেক বেশি, এটা আমার মনে হয় সফলতার সঙ্গে আমরা করতে সম্ভবপর হবে। স্যার একটি কাজেই আলোচনা এরকমও এসেছে যে বৈদেশিক নানান চুক্তিগুলো আসলে পর্যালোচনা করা উচিত, অর্থাৎ দেশের ভেতরে অভ্যন্তরীণ নানান কার্যক্রমের পাশাপাশি বিদেশের সাথে যেসব চুক্তি হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও তো স্যার পর্যালোচনা প্রয়োজন স্যার। অবশ্যই একটা জিনিস হচ্ছে কি, আপনি দেখুন যখন আপনি পর্যালোচনা করবেন, আপনাকে সামগ্রিকভাবেই তো জিনিসটাকে দেখতে হবে, তাই না?
তা নাহলে কিন্তু আপনি সত্যিকার যেটা আমাদের বাঞ্ছনীয় নীতি হওয়া উচিত, এটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। কাজেই সামগ্রিকভাবে সকল বিষয় মিলিয়ে অর্থনীতি, কারণ অর্থনীতি তো একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। আমরা তো সবাই জানি সেটা। কাজেই এই সম্পৃক্ত বিষয়গুলোকে সবগুলোকে নিয়ে মিলিয়ে আপনি যেমন বলছেন যে বৈদেশিক চুক্তি বা অভ্যন্তরীণ চুক্তি যাই হোক না কেন, সবগুলো তো একটার সঙ্গে একটা যেহেতু সম্পর্কিত, কাজেই সবগুলো মিলিয়েই আমাদের একটা এই পর্যালোচনাটা হওয়া উচিত, যাতে আমরা একটা সার্বিক চিত্র পেতে পারি এবং যেটা আমাদের ভবিষ্যৎ যাত্রাপথটাকে আরো অনেক বেশি আমাদেরকে সুগম করতে পারে। আমার নিশ্চয়ই মনে হয় স্যার। সেটা কিন্তু বর্তমান যে আমাদের সরকার ক্ষমতা গ্রহণ করেছে, নির্বাচিত সরকার, তাদের জন্য কিন্তু এবং আমাদের যারা এই অন্যান্য ক্ষেত্রে আছেন সকলের জন্যই কিন্তু এটা আমাদের একটা সুফল বয়ে আনতে সক্ষম হবে। স্যার, আপনি যখন সুফল বই আনার কথা বলছেন, এলডিসি গ্রাজুয়েশন সামনে রেখে যদিও পিছানোর আলোচনা উঠেছে, একটু যদি অল্প কথায় বলেন যে এই যে শ্বেতপত্র অথবা আর্থিক পর্যালোচনা, সেটি এলডিসি গ্রাজুয়েশনের আগে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা? যদি আপনার দেখেন এলডিসি গ্রাজুয়েশন নিয়ে যে একটা এখন পর্যালোচনা চলছে এবং আমাদের বর্তমান সময়ে আমরা যে চাচ্ছি যে এলডিসি গ্রাজুয়েশন থেকে কিছুটা পিছিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতির যদি একটা সামগ্রিক পর্যালোচনা আসে, এটা কিন্তু যেমন আপনি এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছেন, এটা তো আমরা চাইলেই তো হবে না। এখানটায় যেটা হচ্ছে সিদ্ধান্ত তো গ্রহণ করবে আপনার যে এই জাতিসংঘের যে সংশ্লিষ্ট কমিটি আছে, তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের যে চাওয়া তার আলোকে। কাজেই সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কিন্তু দুই ধরনের নিতে হবে, কারণ আমরা চাইলেই তো আর গ্র্যাজুয়েশনটা হয়তো পিছিয়ে যাবে না, বা যদি না যায় তাহলে তো আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপগুলো নিতে নেওয়া হবে। দরকার, স্যার। কাজেই এই ধরনের একটা যদি আমরা পর্যালোচনা করি, এটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের এগিয়ে যাওয়ার পথটাকে কিন্তু অনেকটা বেশি সুগম আমাদের করবে হয়তো, সুগম নিশ্চয়ই করবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, সময় টিভিকেও ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম নিকেতন থেকে। অর্থনীতি শ্বেতপত্র বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক মোস্তফা কে মজুরি। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতিতে বিশ্ববাজারে অস্থিতিশীল অবস্থার মধ্যেই গেল জানুয়ারি পর্যন্ত 7 মাসে বাংলাদেশের সবচেয়ে বেশি রফতানি আয় এসেছে যুক্তরাষ্ট্র থেকেই। বছর ব্যবধানে দেশটির বাজারে এই আয় বেড়েছে 1.5% বেশি। যদিও রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানির বাজারে কমেছে 10% বেশি। গত বছরের এপ্রিলে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে শঙ্কায় থাকার পরও 2025-26 অর্থ বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশের রফতানি আয়। 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি আয় হয়েছে $521 কোটি 63 লাখ। 2024-25 অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল $513 কোটি 23 লাখ। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় 1.5% বেশি বেড়েছে। বিপরীত অবস্থা রফতানি আয়ে দ্বিতীয় অবস্থানে থাকা জার্মানিতে। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে জার্মানি থেকে রফতানি আয় কমেছে 10% বেশি। 2024-25 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত $318 কোটি 16 লাখ আয় হলেও চলতি অর্থ বছরের একই সময়ে তার পরিমাণ $285 কোটি 22 লাখ। এদিকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা পোশাক খাতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রফতানি আয় 0.1% কমেছে। জিনাতারা জশোয়া, সময় সংবাদ। 4 বছর বন্ধ থাকার পর ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলেও দেশের বাজারে দাম কম থাকায় আমদানিতে আগ্রহী না চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছে তার কাছে।
অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2022 সালের 13ই মে ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপর 4 বছর পেরিয়ে গেলেও বাংলাদেশে কোনো ধরনের গম আমদানি হয়নি। এরপর আসলে গত 13 ফেব্রুয়ারি চলতি মাসের ভারত এই নিষেধাজ্ঞা তুলে নেয়, যার ফলে গম আমদানিতে কোনো ধরনের আর বাধা থাকবে না। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও আমরা সোনামুজি স্থলবন্দরে আমদানি রপ্তানিকারকদের সাথে কথা বলেছিলাম যে আসলে কোন ধরনের গম আমদানির কার্যক্রম তারা শুরু করেছেন কিনা। তারা যেটি জানিয়েছেন যে আসলে বাংলাদেশেই যে সমস্ত বাজারে যে সমস্ত গম রয়েছে তার ভারতীয় তুলনায় ভারতের যে বাজারে গমের দাম সেই তুলনায় দামটা অনেকটা কম থাকার কারণে আসলে আগ্রহ তারা দেখিয়েছেন এবং আর আগ্রহ দেখাচ্ছেন না। এবং আর কিছুদিন পরে যেহেতু বাংলাদেশেও গমের যে উৎপাদন সেটি আসলে বাজারে আসবে, সেই কারণে আসলে আগ্রহ আসলে তেমনটা নেই বললে চলে। অন্যদিকে আমরা যেমনটা দেখেছি সোনামুজি স্থলবন্দরে গমের আমদানির কোনো কার্যক্রম না হলেও ভুট্টাতে কিন্তু ব্যাপক আমদানি কার্যক্রম বেড়েছে। গত মাসে, বিশেষ করে গত মাসের তুলনায় এই মাসে ব্যাপক হারে বেড়েছে। চলতি মাসের যে গত 15 দিন এইখানে প্রায় 4095 মেট্রিক টন এসেছে। এরপরে ভুট্টা আরো এসেছে 3027 মেট্রিক টন। অন্যান্য পণ্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সজিনা এই সময়টাতে বেশ চাহিদা থাকার কারণে আমরা দেখছি চলতি বছরের প্রথমবারের মতো সজিনা আমদানি হয়েছে। গত 3 দিনে 4টি গাড়িতে 12 মেট্রিক টন আসলে সজিনা এসেছে। অন্যান্য পণ্য আসলে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে পাথরের আমদানি আমরা দেখতে পাচ্ছি যে 200 থেকে 230টি পণ্যবাহী ট্রাক এই মুহূর্তে বাংলাদেশের যে সোনামুজি স্থলবন্দর সেখানে প্রবেশ করছে। এই ছিল সোনামুজি স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। সোনামুজি স্থলবন্দর থেকে গম রফতানির খবর জানছিলাম। এবার জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকের লেনদেনের সবশেষ খবর। এর খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা যেটি দেখতে পাচ্ছি সকাল থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। প্রধান সূচকে পয়েন্ট বেড়েছে 55.73 পয়েন্ট এবং সেটির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি বাকি দুই যে সূচক সেক্ষেত্রে পয়েন্টের ঊর্ধ্বমুখী প্রবণতা। সরিয়া সূচকের ক্ষেত্রে 7.89 পয়েন্ট বেড়েছে এবং বাছাইকৃত 30টি সূচকের ক্ষেত্রে 20.89 পয়েন্ট বেড়েছে। অর্থাৎ এই যে পয়েন্ট বেড়েছে তার ক্ষেত্রে ডিএসসি যে প্রধান সূচক সেটি অবস্থান করছে 5523.58 পয়েন্টে এবং সরিয়া সূচক 1102.69 পয়েন্টে এবং পাশাপাশি বাছাইকৃত সূচকের ক্ষেত্রে আমরা একই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি 2125.09 পয়েন্ট অবস্থান করছে। এবং এই যে আসলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তার মাঝেই আমরা যেটি দেখতে পাচ্ছি 285 কোটি 38 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত হয়েছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, আমরা যেটি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি শেয়ারের দাম বেড়েছে 322টি প্রতিষ্ঠানের শেয়ার, দাম কমেছে মাত্র 21টি প্রতিষ্ঠানের শেয়ার আর অপরিবর্তিত রয়েছে 40টি প্রতিষ্ঠানের শেয়ার। আমরা যদি এই যে 1 ঘন্টা 18-19 মিনিটের মতন যে লেনদেন হয়েছে তার ক্ষেত্রে সর্বোচ্চ লেনদেন এবং শেয়ার বিক্রির ক্ষেত্রে কারা এগিয়ে আছে সেটি জানতে চাই, তাহলে চলে যেতে চাই মার্কেট আপডেটসে। সেখানে টপ 20 শেয়ারে আমরা যেটি দেখতে পাচ্ছি প্রথম দুটি যে প্রতিষ্ঠান সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, এই দুইটির ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা এগিয়ে আছে এবং এখন পর্যন্ত সিটি ব্যাংক তাদের 20 কোটি টাকার মতো শেয়ার তারা বিক্রি করেছে এবং তাদের প্রত্যেকটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 29.9 অর্থাৎ 29 টাকা 90 পয়সাতে এবং এই যে তাদের শেয়ার এটি সর্বোচ্চ দাম উঠেছিল আজকে 30 টাকার উপরে। এবং ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে তাদের প্রত্যেকটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 88 টাকা 10 পয়সা এবং যেটি 89 টাকা পর্যন্ত উঠেছিল। এবং বাকি যে 3টে প্রতিষ্ঠান সেক্ষেত্রে খান ব্রাদার্স এবং অলিম্পিক, এই 3টি প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের সবচেয়ে বেশি তারা শেয়ার লেনদেন করেছে। তো এই তো সকাল 11:20 পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের এই ছিল সবশেষ আপডেট। দেখছেন এই সময়ের বাণিজ্য। রমজান মাসে বরিশালের বাজারে চলছে দাম বাড়ানোর প্রতিযোগিতা। সপ্তাহের ব্যবধানে এক একটি পণ্যের দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। ফলের বাজার থেকে শুরু করে সবজির বাজার সবখানেই অস্থিরতা। ব্যবসায়ীদের অভিযোগ চাহিদার চেয়ে আমদানি কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে প্রশাসন বলছে ভোক্তাদের স্বস্তি দিতে মাঠ পর্যায়ে কাজ করছে বাজার মনিটরিং টিম। সুজয় দাসের ছবিতে মেহেদী হাসান বাপ্পির রিপোর্ট। চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান, অথচ বরিশালের বাজারে প্রশান্তির বদলে বইছে অস্থিরতার হাওয়া। খেজুর, ফল ও সবজির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
কয়েকদিনের ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বেড়েছে 40 থেকে 100 টাকা পর্যন্ত। বর্তমান বাজারে সাধারণ মানের খেজুরও বিক্রি হচ্ছে 300 টাকার উপরে। ফলের বাজারেও একই চিত্র। আঙুর, আপেল, কমলা কিংবা মাল্টা সব ফলের দামই কেজি প্রতি 300 টাকার উপরে। ইফতারের অন্যতম উপকরণ লেবুর হালিও পৌঁছেছে 80 টাকায়। শুধু ফল নয়, সবজির বাজারেও আগুন। বেগুন 100 টাকা থেকে 120 টাকা, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে। মাছ ও মাংসের বাজারে গিয়েও স্বস্তি নেই নিম্ন ও মধ্যবিত্তের। তবে কম সরবরাহের অজুহাত ব্যবসায়ীদের। প্রত্যেকটা পণ্যের উপরে ফলের 50 টাকা থেকে 40-50 টাকা বাড়তি কেজি প্রতি। রোজার দিন একটু ফল টল ইফতার করবো, সেটা কল্পনাই করা যায় না এখন। একটা মালের দাম যদি 3000 টাকা, সরকারের ভ্যাট দিতে হয় 3200 টাকা, এই জন্য ফলের দাম বেশি। এই 60 টাকা হালি হয়, এই লেবু এতে রস নাই, কিছু না। এসে দেখি 120 টাকা বেগুনের দাম, আইয়ে দেখে বেগুন কেনা আমার পক্ষে সম্ভব না। শীতে অনেক মুরগি নষ্ট হয়েছে, যার কারণে যার খামার আছে যার খামার ছিল লস খাইয়ে সে মুরগিটা উঠায় নাই। আর বর্তমানে বাচ্চার দামটা অনেক বেশি, এটাও একটা কারণ। রোজায় মানুষের চাহিদা থাকে বেশি, তো এই জন্য মনে করেন মানুষের কাছে মনে হইতেছে মালের দামটা বাড়ছে, কিন্তু আসলে খেজুরের দামটাও আমরি অতটা বাড়ে নাই। এদিকে গত মঙ্গলবার থেকে নগরীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও চাহিদার তুলনায় অপ্রতুল। ডাল, ছোলা ও তেলের দামও বাড়তি। তবে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে জানিয়েছেন জেলা প্রশাসক। ভোক্তা অধিকারকে সাথে নিয়ে আমরা কাজ করছি, আর এছাড়াও আমাদের পণ্যের মান ঠিক আছে কিনা, মানের তুলনায় দাম ঠিক আছে কিনা সেটা জানার জন্য আমরা দেখছি যে কত দাম দিয়ে কিনে নিয়ে এসছেন এবং কত দামে বিক্রি করছেন। ব্যবসায়ীদের তথ্য মতে রমজান উপলক্ষে বাজারের বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম বেড়েছে 40 থেকে 70%। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিলে মেঘনা, তেতুলিয়া সহ ইলিশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। কর্মহীন এই 2 মাসে জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। 1 মার্চ থেকে 30 এপ্রিল এ 2 মাস দেশের 6টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষেধ। জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে প্রতি বছর এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এ সময় মাছ শিকার, সংরক্ষণ, পরিবহন ও বিপণনও নিষিদ্ধ। নিষেধাজ্ঞা শুরু হতে 1 সপ্তাহ সময় নেই। এরপর আর নদীতে জাল ফেলতে পারবে না জেলেরা। এরই মধ্যে পটুয়াখালীর অনেক ঘাটে ট্রলার ভিড়তে শুরু করেছে। কর্মহীন এ 2 মাস জীবিকা ও ঋণ নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। এ কারণে যথাসময়ে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি তাদের। পাশাপাশি এ সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার দাবিও তাদের। মাছ পাই, এত আমাকে মিনমত সমস্যা চলে না, আমরা কিস্তি মিস্তি লইয়া স্যার খুবই অভাবে আছি। আমরা মাছ ধরা নিষিদ্ধ, মানে দেশের সম্পদ বাঁচাইতে হবে, আমাকেও চলতে হইব। প্রত্যেকটা জেলে 2-3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা করে ঋণ। সরকার যেটা আমাকে দিতে আছে ওইটা আমরা পরিপূর্ণভাবে পাই, তাহলে আমাকে জেলেদের সংসার চলে। এদিকে নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ। মাইকিং, লিফলেট প্রচার, তারপর বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমেও আমরা প্রচার করব যে এই সময়টা যেন জেলেরা ওই অভয়াশ্রম এলাকায় কেউ মাছ ধরতে না নামে। খাদ্য নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৬,৪৩২ জন। তবে মোট জেলের সংখ্যা 1 লাখেরও বেশি। এরই মধ্যে নিষেধাজ্ঞাকালে ৫০,৭৫০ জন জেলেকে প্রতি মাসে 40 কেজি করে চাল দেবে সরকার। সময় সংবাদ, পটুয়াখালী। ধানের দাম নিম্নমুখী ও চালের মজুদ বেশি হয় কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে কমেছে সব ধরনের চালের দাম। বিস্তারিত জানাতে খাজানগরে আছেন রিপোর্টার এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ার চালের বাজার কিন্তু এখন নিম্নমুখী, বিশেষ করে কুষ্টিয়ার খাজানগরে। তবে এখানে যারা ব্যবসায়ী যারা আছে, বিশেষ মিল মালিকরা, তারা যে দাবি করছে যে আসলে চালের চাহিদা কম হওয়ার কারণে তারা আসলে এখান থেকে তাদের লস হচ্ছে। বিশেষ করে তাদের গোডাউনগুলোয় প্রচুর পরিমাণে চাল মজুদ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা যেটি অভিযোগ করছেন যে খুচরা বাজারের সাথে কিন্তু মিলের যে রেট সেখানে কিন্তু বেশ তারতম্য দেখা দিচ্ছে। কারণ কুষ্টিয়ার যে চালের বাজার রয়েছে খুচরা বাজারে, সেই খুচরা বাজার থেকে প্রায় 5-6 টাকা ডিফারেন্স রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকেরা। তবে
মিল মালিকরা আমাদেরকে যেটি দাবি করছেন যে যেহেতু কুষ্টিয়ায় একটি উৎপাদনমুখী চালের উৎপাদনমুখী একটি আড়ত, এই আড়তে কিন্তু নিয়মিত যেভাবে মনিটরিং করে সরকার সেভাবে কিন্তু খুচরা বাজারে মনিটরিং করা প্রয়োজন বলে মনে করেন কুষ্টিয়ার মিল মালিকরা। তবে সাধারণ ক্রেতা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে চালের দাম যেভাবে স্বাভাবিক থাকে সেভাবে যদি সরকার রাখে এবং মিল মালিকদের সাথে পাশাপাশি এখানে খুচরা বাজারে যারা আছে সেই খুচরা বাজারের যে গোডাউনগুলো আছে সেই গোডাউনেও কিন্তু সরকার যদি নিয়মিতভাবে মনিটরিং করে তাহলে আসলে চালের বাজার স্বাভাবিক থাকবে বলে মনে করে সাধারণ ক্রেতারা। তবে এখানে যারা পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু চালের চাহিদা কম থাকার কারণেই কিন্তু চালের দাম আস্তে আস্তে কমছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কুষ্টিয়ার খাদ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি বিশেষ করে খুচরা এবং যারা মিল মালিক রয়েছে তাদের যে ফুড গোডাউনে যারা আছেন এবং যে পরিমাণে চাল মজুদ রয়েছে সরকারিভাবে যদি তারা অতিরিক্ত কেউ মজুদ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং কেউ যাতে কোনোভাবে সিন্ডিকেট করে যাতে চালের দাম বাড়াতে না পারে তাহলে তারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন খাদ্য কর্মকর্তা। তো আজকে কিন্তু চালের বাজার ছিল কুষ্টিয়ার খুচরা বাজারে বিশেষ করে বাসমতি চাল ছিল 92 টাকা, মিনিকেট চাল 75 টাকা এবং আটের যে চালটি রয়েছে সেটি 56 টাকা দরে কিন্তু বিক্রি হয়েছে কুষ্টিয়ার পাইকারি বাজারে। তো কুষ্টিয়ার এই ছিল আমার কাছে ধানের দাম নিয়ে এবং চালের দাম নিয়ে সর্বশেষ। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাছিলেন ধান ও চালের বাজারের খবর। এবার একটু রাজধানীর চালের বাজারের খবর যেতে চাই মোহাম্মদপুর কৃষি মার্কেটে। সেখানে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি যাচ্ছি তার কাছে। রমজান এলেই নিত্যপণ্যের বাজারে যে ঊর্ধ্বমুখী অবস্থা আমরা দেখতে পেয়েছি গেল এক সপ্তাহ ধরে, আজ কিন্তু রাজধানীর বাজারে কিছুটা নিম্নমুখী রয়েছে দাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। এখানে কিন্তু বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। আর রমজানের সবচেয়ে বেশি চাহিদায় থাকা সবজি বেগুন এখানে কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, যা গেল কয়েকদিন বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকায়। এখানে কিন্তু শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, যা গেল কয়েকদিন বিক্রি হয়েছে 100 থেকে 140 টাকা পর্যন্ত। আর লেবু কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, দুঃখিত, লেবু কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। হালি যেটি গেল কয়েকদিন বিক্রি হয়েছে 100 থেকে 120 টাকা পর্যন্ত হালিতে। গেল কয়েকদিন যাবত চাহিদা অনেক বেশি থাকায় পর্যাপ্ত পণ্যের সংকটে কিন্তু দাম চড়া ছিল সবজির, এটাই কিন্তু বিক্রেতারা বলছেন। তবে আজ কিন্তু চাহিদার তুলনায় অনেক বেশি সরবরাহ রয়েছে বাজারে, আর ক্রেতাও কিন্তু অন্যান্য দিনের তুলনায় যেহেতু অনেক কম তাই কিন্তু দাম কমেছে বেশিরভাগ সবজির। এদিকে রমজান মাস এলে কিন্তু চালের যে চাহিদা সেটা কিন্তু কমে যায়। অন্যান্য পণ্যের দাম ওঠানামা করলেও কিন্তু তেমন একটা প্রভাব থাকে না চালের বাজারে। সকালে আমরা কৃষি মার্কেটের পাইকারি চালের যে আড়তগুলো আছে সেগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছি। এখানকার আড়তদারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি রমজান উপলক্ষে চালের চাহিদা বেশ কম, এজন্য কিন্তু চালের দামও কিন্তু তেমন একটা ওঠানামা করেনি। চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে, তবে পোলার চালের দাম কিন্তু একটু অস্থিতিশীল। পোলার চালের দাম পাইকারিতেই কিন্তু বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। এই ছিল আমার কাছে রাজধানীর বাজার পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 2216 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সোমবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,61,040 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,49,143 টাকা, 18 ক্যারেট 2,13,568 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে 1,74,785 টাকা। সরবরাহ বেশি থাকায় বিশ্ববাজারে কমতির দিকে। যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিন ও টিনের দাম। তবে সরবরাহের বিপরীতে চাহিদা বেশি থাকায় বাড়ছে লিড ও অ্যালুমিনিয়ামের দাম। চাহিদা কমার বিপরীতে সরবরাহ বেশি থাকায় সড়ক, মহাসড়ক, রানওয়ের মতো যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের দাম বিশ্ববাজারে বর্তমানে নিম্নমুখী। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 3.13% কমে দাঁড়িয়েছে $474.77। তবে মাস ব্যবধানে দাম বেড়েছে 2.76%।
লিড বা সীসা ব্যাটারির স্থিতিশীল চাহিদা থাকা সপ্তাহ ব্যবধানে টন প্রতি দাম 0.96% বেড়ে আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন লিডের দাম পড়ছে $1,971। মাস ব্যবধানে দাম কমেছে 3.29%। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় সপ্তাহ ব্যবধানে অ্যালুমিনিয়ামের দাম টন প্রতি 0.20% বেড়ে দাঁড়িয়েছে $3,101। তবে মাস ব্যবধানে দাম কমেছে 0.57%। চাহিদা কম থাকে আরেক শিল্পপণ্য টিনের দাম কমছে। সপ্তাহ ব্যবধানে প্রতি টনের দাম 8.10% কমে বর্তমানে নেমেছে $45,640। মাস ব্যবধানে দাম কমেছে 7.63%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। চীনা নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রদেশে চলছে নানা আয়োজন। বিভিন্ন রীতিনীতির পাশাপাশি গুয়াংডং প্রদেশে প্রাণবন্ত লোকজ পরিবেশনা উপস্থাপন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশের দুনহুয়াং শহরে সোমবার পর্যন্ত মনোমুগ্ধকর ড্রোন শো আয়োজন করা হয়েছে। এই উৎসব চীনের অর্থনীতিতেও ব্যাপক গতি এনেছে। চন্দ্র নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল ঘিরে জমজমাট চীনের বিভিন্ন প্রদেশ। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গাংসু প্রদেশের ঐতিহাসিক মরুদ্যান শহর দুনহুয়াংয়ে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত রাত 8টা থেকে শুরু হয়েছে বিশেষ ড্রোন শো, যেখানে 1000-এর বেশি ড্রোন একসঙ্গে উড়িয়ে রাতের আকাশে আলো ছড়িয়ে তৈরি করা হয় নানা নকশা ও প্রতীক। ইউনেস্কো স্বীকৃত মোগাও গুহার বৌদ্ধ মন্দির, মিংসা পর্বত, ক্রিসেন্ট স্প্রিং, ফুটন্ত ফুল, ঘোড়াসহ বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস সেখানে স্থান পায়। রোববারও এটি দেখতে ভিড় করেন বহু পর্যটক। চন্দ্রবর্ষ উপলক্ষে দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে নিজেদের ঐতিহ্যগুলো গুরুত্বের সঙ্গে পালন করছেন বাসিন্দারা, যার মধ্যে রয়েছে স্থানীয় ফুলের বাজারে গিয়ে রঙিন তাজা ফুল, সৌভাগ্যের প্রতীক গাছপালা ও নানা উৎসব সামগ্রী কেনা, পাশাপাশি প্রাণবন্ত লোকজ পরিবেশনা উপভোগ করা, যা নতুন বছরকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে এক সাংস্কৃতিক আবহ তৈরি করে। প্রদেশ জুড়ে ঐতিহ্যবাহী ফুলের বাজার সাধারণত নববর্ষের আগের 3 দিন থেকে শুরু হয়ে নতুন বছরের প্রথম প্রহর পর্যন্ত চলে। 2021 সাল থেকে এই ঐতিহ্য চীনের জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। শুধু ফুলের বাজারে বিক্রি নয়, নববর্ষ উপলক্ষে নানা সাংস্কৃতিক প্রদর্শনী, লোকনৃত্য সহ বিভিন্ন আয়োজন করা হয়। এদিকে চলমান স্প্রিং ফেস্টিভ্যালের ছুটি এবছর 9 দিন বাড়ানো হয়েছে, যা চীনের অর্থনীতিতে ব্যাপক গতি এনেছে। দক্ষিণের হাইয়ান প্রদেশের ছুটির প্রথম 4 দিনে শুল্কবিহীন দোকানগুলোতে বিক্রি দাঁড়ায় 970 মিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় 15.8% বেশি। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের শুল্ক ব্যবস্থা বাতিলের রায়ের প্রেক্ষিতে চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক আরোপের পদক্ষেপকে অবৈধ ঘোষণা করে এবং ট্রাম্পের ঢালাও শুল্ক আরোপের ক্ষমতা কেড়ে নেয়। এই রায়ের পর শনিবার ক্ষুব্ধ ট্রাম্প বৈশ্বিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দেন। ঐতিহাসিক এই রায়ের পর ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি সপ্তাহে ওয়াশিংটনে বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে ভারত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, 2 দেশের কর্মকর্তাদের আলোচনার পর সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। মার্কিন সুপ্রিম কোর্টের রায় ঘিরে এশিয়ার দেশগুলো যেসব সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছে তার একটি ভারতের এই পদক্ষেপ। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের কিছু পণ্যের ওপর 25% শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। সেই শুল্ক কমানোর বিষয়ে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে এ সফরের পরিকল্পনা করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক কমিয়ে 18% করার কথা ছিল। বিপরীতে আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে $50,000 কোটি মূল্যের পণ্য কিনতে রাজি হয়েছিল ভারত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের পর কেমন অর্থনীতি বুঝে পেল বিএনপি সরকার? জনগণকে জানাতে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র করার তাগিদ, ক্রয় ও বাণিজ্য চুক্তি খতিয়ে দেখার পরামর্শ। ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির মধ্যেও বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। তথ্য ইপিবির। জানুয়ারি পর্যন্ত 7 মাসের রফতানি আয় প্রবৃদ্ধি 1.5% বেশি। এবং কুষ্টিয়ার খাজানগরে কমছে চালের দাম। নিম্নমুখী ধানের দাম ও পর্যাপ্ত মজুদি কারণ প্রভাব পড়েনি রাজধানীর বাজারে, বিক্রি হচ্ছে আগের দামেই।